রিজেন্টের শাহেদকে নিয়ে র্যাবের অভিযান, গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ঈদের আগের 5 দিন ও পরের 3 দিন গণপরিবহন বন্ধ থাকবে, সরকারি প্রজ্ঞাপন জারি। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউ ইয়র্কে খুন, নিজ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার। ইতালিতে বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা 31শে জুলাই পর্যন্ত, ভুয়া করোনা সনদের জের। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত প্লেব্যাক সম্রাট ইন্দ্র কিশোর, সিটি চার্চে সর্বস্তরের শ্রদ্ধা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গে আছি আমি অনিমেষ কর। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে উত্তরায় অভিযানে নেমেছে র্যাব। পরে বেলা 3টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে ভোর 5:30টার দিকে সাতক্ষীরার দেবহাটার সাকরা বাজার সীমান্তে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মালিক মোহাম্মদ শাহেদ। গত 9 দিনে তাকে ধরতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোর 5:30টার দিকে সাতক্ষীরার দেবহাটার সাকরা বাজার সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র। র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, বোরকা পরে পালানোর চেষ্টায় ছিলেন শাহেদ। পরে সকাল 8:10 দিকে শাহেদকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার। সকাল 9টার দিকে শাহেদকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে পৌঁছায়। গত পরশু রাত আমরা অনুসরণ করে তাকে সাতক্ষীরা সীমান্ত থেকে, সে যখন সাতক্ষীরার দেবহাটা ইউনিয়ন থানার কমরপুর গ্রামে, ওখানে লবঙ্গবতী একটা খাল আছে, তার পাশে ইছামতি খাল। এই ইছামতি খালের উল্টা পাশে বর্ডারে ওখানে কাঁটাতার, ওই বর্ডারে নদী যেখানে থাকে আপনারা জানেন, সেখানে নদীর মাছ বরাবর থাকে এবং কাঁটাতার একটু দুর্বল, বা ওখানে প্রোটেকশনটা একটু নদী পার হয়ে যাওয়াটা ইজিয়ার হয়। সে ওই বর্ডার ক্রস করেই যাওয়ার প্ল্যান করেছিল। রাতে সে ওখানে হাজির হয়েছিল। ভোর রাতে তাকে ক্রস করার কথা। 5:10 আমাদের গোয়েন্দা দল, ওখানে র্যাব 6 আছে, ওদের সহযোগিতা, ওখানে আমাদের দল আগে থেকে ওৎপেতে ছিল। গত 6 জুলাই চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি সহ নানা অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এ সময় হাসপাতালটির বিরুদ্ধে তারা বেশ কিছু দুর্নীতির প্রমাণ পায়। পরে হাসপাতালটির মালিক মোহাম্মদ শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। মামলার প্রধান আসামি করা হয় শাহেদকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহেদকে নিয়ে অভিযান সম্পর্কে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে এবং অভিযানে কোনো কিছু জব্দ বা উদ্ধার করা হয়েছে কিনা, এবং যে গোপন আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব, সেইখানে মূলত কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন শাহেদ? এখন পর্যন্ত র্যাবের যিনি সেই সিক্রেট হাউস, কথিত সিক্রেট হাউস শাহেদের, সেই সিক্রেট হাউসে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, সেই অভিযানে এখন পর্যন্ত কি ধরনের আলামত জব্দ করা হয়েছে বা সেখানে কোনো ধরনের অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু র্যাবের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের সাথে যোগাযোগ করেছিলাম যে সেখানে কি ধরনের জিনিসপত্র উদ্ধার করা গিয়েছে বা কোনো অবৈধ সম্পদ জব্দ করা গিয়েছে কিনা। তিনি আমাদেরকে বলেছেন সেটি আনুষ্ঠানিকভাবে 3টার যে সংবাদ সম্মেলন সেটিতে জানানো হবে। তবে এখন পর্যন্ত তারা যখন এই র্যাবের সদর দপ্তরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তিনি জানিয়েছিলেন যে তার একটি সিক্রেট অফিস রয়েছে, সেই সিক্রেট অফিসে সে নানা ধরনের অবৈধ কার্যক্রম তিনি পরিচালনা করেন এবং সেটি তার কাছ থেকেই র্যাবের পক্ষ থেকে ঠিকানা পাওয়া হয়। এবং সেই ঠিকানা অনুযায়ী র্যাব উত্তরার 11 নম্বর সেক্টরের 20 নম্বর সড়কের 62 নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এবং ফ্ল্যাট নম্বর
নম্বর 4/A যেই চতুর্থ তলায় অবস্থিত সেই কক্ষে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে আমরা দেখেছি যে সেই ভবনে ঢুকে সেখানে সিন্দুক ভাঙার জন্য যে সকল যন্ত্র প্রয়োজন সেই অভিযান পরিচালনা করার সময় সেগুলো সেখানে প্রবেশ করানো হয় এবং সেখানে যে সকল সিন্দুক বা ড্রয়ার ছিল সেগুলো ভাঙা হয়, ভেঙে ভিতরে কোনো ধরনের আলামত আছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে শাহেদকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যেয়ে শাহেদকে প্রায় আধা ঘন্টা সময় ধরে সেখানে রাখা হয় এবং রেখে তাকে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন যে ওখানে আলামত যেগুলো পাওয়া গিয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে, তবে আনুষ্ঠানিকভাবে সেখানে কি পাওয়া গিয়েছে সেটি আমাদেরকে ঘোষণা দেয়নি। সেই অভিযান সমাপ্ত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন বের হয়ে আসছিল তখন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে সেখানে আসলে কি কি ধরনের আলামত পাওয়া গেল এবং কি কি ধরনের অবৈধ সম্পদ জব্দ করা গেল। তিনি বলেছেন সেটি মহাপরিচালক জানাবেন। এছাড়া এই যে শাহেদের বিষয়ে নানা ধরনের ধোঁয়াশা তৈরির পর সেই 6 জুন অভিযান পরিচালনা করা হয়েছিল রিজেন্ট হাসপাতালে। সেই 6 জুনের পর আজকে প্রায় 9 দিন পরে শাহেদকে খুঁজে বের করা হলো এবং সেই খুঁজে বের করার জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন এবং নানা ধরনের গোয়েন্দা জাল তারা বিছিয়ে রেখেছিলেন। এবং একটু জানতে চাই যে আজকে সকালে যখন গ্রেপ্তার হলো এবং সেই খবরটি পেলেন গতকাল এবং গত পরশু দিন আমরা কিন্তু প্রতিদিনই শুনতে পাচ্ছিলাম যে শাহেদ গোয়েন্দা সংস্থার নজরদারির মধ্যে আছে, র্যাবের নজরদারির মধ্যে আছে। এর আগে মৌলভীবাজার কথা আমরা শুনেছি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ওইসব এলাকাতেও র্যাবের তৎপরতার কথা আমরা শুনেছি। সবশেষ আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হলো সাতক্ষীরা থেকে। আপনারা কখন জানতে পারলেন তাকে গ্রেপ্তারের কথাটি? মাসুদ, একটু জানতে চাই যে আজ ভোরে কখন আপনারা জানতে পারলেন এবং কিভাবে জানতে পারলেন শাহেদের গ্রেপ্তারের বিষয়টি? তাকে নিয়ে কড়া নিরাপত্তায় র্যাব সদর দপ্তরে আনার পর তাকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের অপরাধী যারা বড় বড় প্রভাবশালীদের সাথে নিজেদেরকে চলাফেরা জাহির তাদের এক ধরনের নিজেদের মধ্যে একটি যে গ্রেপ্তার হওয়ার পরেও নিজেদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা সেটি লক্ষ্য করা যায় না। এর ক্ষেত্রেও তেমনটি হয়েছে এবং শাহেদের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি বিমানবন্দরে যখন তাকে গণমাধ্যমের সামনে তাকে উপস্থাপন করা হয়েছে তখন তিনি নানা ধরনের কথাবার্তা তিনি র্যাবকে বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের সেখানে বেশিক্ষণ যাতে রাখা না হয় সেই ধরনের কথাবার্তা তিনি খুলে অর্থাৎ সবার সামনে তিনি বলেছেন এবং সেখান থেকে তাকে খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে একটি গাড়িতে তোলা হয় এবং সেই গাড়িতে তুলে করা নিরাপত্তায় সেনা নিবাসের ভেতর দিয়ে তাকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাকে র্যাব সদর দপ্তরে এনে রাখা হয় এবং তার পরবর্তীতে তাকে যে বিষয়টি করা হয় শুরু থেকে যখন তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছিল, কালকে রাতে যখন খবর পেয়েছিল র্যাব তখন থেকেই তারা যখন তার কাছে অবধি পৌঁছার পর প্রাথমিকভাবে যে ধরনের জিজ্ঞাসাবাদগুলো হচ্ছিল প্রথম থেকে সে একটি অফিসের কথা বারবার বলছিল কিন্তু সেই অফিস কোথায় সে বিষয়ে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। 3 দফা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে জানতে পারা গেল যে সে একটি কক্ষ রয়েছে, অফিস কক্ষ, সেটি হচ্ছে উত্তরায় এবং সেখানে অভিযান পরিচালনা করার পরবর্তী এখন আপাতত তাকে আবারও জিজ্ঞাসাবাদ কক্ষে রাখা হয়েছে এবং র্যাবের মহাপরিচালক যিনি রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পুরো বিস্তারিত এই অভিযানের সেই বিস্তারিত বিবরণ তিনি দিবেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরবেন যে কিভাবে আসলে কোন সোর্স কাজে লাগিয়ে এই শাহেদকে খুঁজে বের করা হলো এবং শাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আর কি নতুন তথ্য পাওয়া গিয়েছে সেই অফিস কক্ষ ছাড়া আর সেই অফিস কক্ষে কি ধরনের অবৈধ সম্পদ জব্দ করা গিয়েছে বা আমরা শুনেছিলাম যে সেখানে নানা ধরনের অপকর্ম সে করে, বিশেষ করে করোনার যে জালিয়াতি নমুনা যে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে যে জালিয়াতি সেটি সেই অফিস কক্ষ থেকে করা হয়েছে। সেখানে কোনো কম্পিউটার বা সেখানে কোনো কাগজপত্র পাওয়া গেছে কিনা যেটির মাধ্যমে বোঝা যাবে যে এখানে তারা এই জালিয়াতি করেছে, সেই বিষয়গুলো সামনে আসবে অবশ্যই সংবাদ সম্মেলনে। তবে আমরা এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে যে তথ্যগুলো এখন পর্যন্ত বের করতে পেরেছি যে কালকে আসলে মাসুদ পারভেজকে তার অন্যতম প্রধান সহকারীকে তারা সহযোগীকে গ্রেপ্তার করে এবং এর পরবর্তীতেই অভিযান পরিচালনার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে মাসুদ পারভেজের কাছ থেকেও তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকতে পারে শাহেদের আত্মগোপনের বিষয়ে এবং শাহেদকে সেই সীমান্ত পথে কারা সহযোগিতা করেছে এবং কিভাবে সে সেই নৌকাটি সে ভাড়া করলো এবং সেই বাচ্চু মাঝিকে কোথায় পালিয়ে গেল, বাচ্চু মাঝিকে কেন ধরা হলো না, এই ধরনের প্রশ্নগুলোর জবাব কিন্তু র্যাবের মহাপরিচালক দিবেন। তবে সেই বাচ্চু মাঝির মাধ্যমেই বাচ্চু মাঝিকে উচ্চ মূল্যে ভাড়া করা হয় সেই নৌকাটি এবং বাচ্চু মাঝি নিজেও জানতো না যে আসলে এই শাহেদই সেই শাহেদ যাকে পুরো বাংলাদেশ
বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে এবং এই শাহেদের মাধ্যমেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানাচ্ছে র্যাব। এবং সেই শাহেদকে আসলে চিনারও কথা নয়, তিনি আসলে নিজের বেশভূষা পরিবর্তন করে, নিজেকে তার চেহারার ধরন পরিবর্তন করে, মেয়েদের পোশাক পরিধান করে, বোরকা পরিধান করে তিনি দেশ ও পার্শ্ববর্তী দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছেন। এবং তার বিরুদ্ধে এর আগেও যে ধরনের অভিযোগগুলো পাওয়া গেছে সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আজকের এই অভিযান। এবং সেই অভিযানের ক্ষেত্রে সে এর আগেও এরকম যখন তার বিরুদ্ধে মামলা এবং তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছিল অর্থ আত্মসাতের ক্ষেত্রে, তখন সে এই সীমান্ত ধরেই সে দেশের বাইরে গিয়েছিল এবং সেটির জন্যই র্যাবের নজরদারি সেখানে ছিল এবং সেই নজরদারির অংশ হিসেবেই তাকে কিন্তু আজকে এখান থেকে গ্রেপ্তার করা হলো। এবং সেই তার যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের জন্য আমরা সেই বিষয়টি এখন করছি। এখন আমরা দেখছি যে মাসুদুর রহমান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন এবং যখন ব্রিফিংটি শুরু হবে আমরা নিশ্চয়ই তখন আবার সরাসরি ব্রিফিং আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ কখনো পরিচয় দিতেন সেনা কর্মকর্তা হিসেবে, কখনো বা রাজনৈতিক ব্যক্তিত্ব। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে নিজেকেও গুরুত্বপূর্ণ হিসেবে জাহির করতেন, সঙ্গে রাখতেন গানম্যান। তবে রিজেন্টের কেলেঙ্কারির পর বেরিয়ে আসে তার আসল পরিচয়। অবশেষে ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেপ্তার করা হয় শাহেদকে। 2013 সালে রিজেন্ট হাসপাতালের নিবন্ধন নেন মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম। লাইসেন্স নবায়ন না করা ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে 6 জুলাই হাসপাতালে অভিযান চালায় র্যাব। করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চুক্তি থাকলেও আদায় করা হতো বিল। প্রমাণ মেলে নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন তৈরির। স্যাম্পলগুলি লোকজনের বাড়িতে কালেকশন করে নিয়ে এসে এই রিজেন্ট গ্রুপের যে হেড অফিস, যেটা কিন্তু হাসপাতাল নয়, হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং 5-7 দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। শাহেদ এসবই করতেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিচয় ভাঙিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় দিতেন দলটির উপকমিটির সদস্য হিসেবে, যা সত্য নয়। বিএনপি সহ প্রশাসনের অনেকের সঙ্গেও দেখা গেছে তার ছবি। শাহেদের উত্থান এমএলএম কোম্পানির মাধ্যমে। বিডিএস ক্লিক ওয়ান নামে একটি ওয়েবসাইট খুলে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে সময় নিজের পরিচয় দিতেন মেজর ইফতেখার করিম চৌধুরী বলে। এসব প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা আছে 32টি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। করোনার ভুয়া সনদ ও অনিয়ম মামলার দ্বিতীয় আসামি মাসুদ পারভেজ। চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ এবং ভুয়া সনদ দেওয়ার অভিযোগে 6 জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। পরদিন উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। ওই দিনই হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মালিক মোহাম্মদ শাহেদকে 1 নম্বর আসামি করে 17 জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। এক বছর আগে 4000 অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ দলের নীতি নির্ধারকেরা। রিজেন্টের শাহেদ কেলেঙ্কারির পর এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। বলছেন ছাড় দেয়া হবে না মদতদাতাদেরও। গত বছরের এপ্রিলে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়। সে মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন সহ 16 জনকে। এরপর মাদক দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। হুঁশিয়ারি দেয়া হয় ব্যবস্থা নেওয়া হবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও। আমরা আমাদের গঠনতন্ত্র মোতাবেক সাধারণত সে সময় প্রায় 4000 অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করা হয়, কিন্তু সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি রিজেন্টের মালিক শাহেদের অপকর্মের পর নড়ে চড়ে বসেছেন আওয়ামী লীগ নেতারা। এই বিষয়গুলি হ্যান্ডেল যেভাবে করার কথা সেভাবে হ্যান্ডেল হয়নি। আমরা কিন্তু এখন আমাদের চোখ কান খুলে দিয়েছে। আমরা তো ছাড়বো না, আমরা এখন কিন্তু ধরবো যে আমাদেরকে উপকমিটি দেন। উপকমিটিতে কারা আছে, কি তাদের ব্যাকগ্রাউন্ড। তাদেরকে দলের থেকে বহিষ্কার করার প্রশ্ন নাই, কারণ দলের কেউ হলে না বহিষ্কারের প্রশ্ন আছে। তারা অনুপ্রবেশকারীর মতোই এসেছে এবং দলের থেকে যাবার সময়ও ঠিক একইভাবেই তারা যাবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ১৯ জন সম্পাদক দলের সভাপতির অনুমোদনে উপকমিটি গঠন করতে পারবেন। কিন্তু গত বছরের ডিসেম্বরে জাতীয় সম্মেলন হলেও এখনও পূর্ণাঙ্গ হয়নি অনেক উপকমিটি। কেন্দ্রীয় নেতারা জানান, সময় এসেছে সব কমিটি যাচাই বাছাইয়ের পাশাপাশি অনুপ্রবেশকারীর তালিকা ধরে ব্যবস্থা নেওয়ার। যে জেলা কমিটি ঢুকেছে সেই জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে শোকজ করেন। আমি খুব রাগান্বিত এসব বিষয় নিয়ে, আমি আসলে ক্ষুব্ধ। এই কঠোর অবস্থান না নিলে দল খুব ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাবে। নেতারা বলছেন, শুধু মূল দল নয়, সহযোগী সংগঠনগুলোতেও চালানো হবে শুদ্ধি অভিযান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার রাইট পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খুন হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ম্যানহাটনের নিজ ফ্ল্যাট থেকে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। গত সোমবারের পর থেকে যোগাযোগ না থাকায় ফাহিমের অ্যাপার্টমেন্টে যান তার বোন। সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান তিনি। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার আরেক ব্যক্তির সাথে বাসার লিফটে উঠছেন ফাহিম। ওই ব্যক্তি তখন মাস্ক ও টুপি পরা ছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ফ্ল্যাটে ঢোকার পরপরই ফাহিমকে খুন করা হয় বলে ধারণা পুলিশের। খুনিকে ধরতে অভিযান শুরু হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। গত বছর ম্যানহাটনের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম সালেহ। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ছাড়াও নাইজেরিয়া এবং কলম্বিয়াতে এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি আছে ফাহিমের। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় করা প্রাণহানির মামলায় ময়ূর ২ লঞ্চের ইঞ্জিন ড্রাইভার শাকিল এবং শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল 10:30টার দিকে তাদের রাজধানীর সূত্রাপুর থেকে গ্রেপ্তার করে সদরঘাট নৌ পুলিশ। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। শিপন ও শাকিলের আগে গ্রেপ্তার হয়েছেন ময়ূর লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার ও সুপারভাইজার আব্দুস সালাম। গত 29শে জুন সকালে সদরঘাটের কাছে ময়ূর ২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের ছোট একটি লঞ্চ ডুবে যায়। এতে নারী শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। মামলায় ময়ূর ২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়। করোনায় রোগী মৃত্যুর বড় কারণ অক্সিজেন স্বল্পতা। এজন্য অক্সিজেন থেরাপিকে করোনায় প্রধান চিকিৎসা বলছেন বিশেষজ্ঞরা। রোগীর অক্সিজেন স্যাচুরেশন ৯২-এর নিচে নামলে তাকে বাসায় না রেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। করোনা ভাইরাসে আক্রান্তদের ৮০ ভাগই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ২০ ভাগের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। করোনা আক্রান্তদের অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, বেড়ে যায় হার্ট রেট। বেশি সময় ধরে অক্সিজেনের মাত্রা কম থাকলে ক্ষতিগ্রস্ত হয় হার্ট, লিভার ও কিডনি। অনেক সময় মৃত্যু হয় রোগীর। করোনা রোগীতে কিডনি এবং হার্টের, ব্রেনের রোগ হয়েও রোগীরা মারা যেতে পারে। কিন্তু বেশিরভাগ রোগীর যে অসুবিধা হয় সেটা হচ্ছে অক্সিজেনের স্বল্পতা। এই অক্সিজেনের স্বল্পতা হলে ওদেরকে যে চিকিৎসা দিতে হয় সেটাকে বলে গ্রেডেড অথবা অ্যাক্সিলারেটেড অক্সিজেন থেরাপি। রোগীর রক্তে অক্সিজেন কমছে কিনা তা বুঝতে পালস অক্সিমিটারের সাহায্য নেওয়া যেতে পারে। অক্সিমিটারে অক্সিজেনের স্তর ৯২-এর নিচে নামলে রোগীকে বাসায় রাখা যাবে না। যদি অক্সিজেন স্যাচুরেশন 94%-এর নিচে নেমে যায় তখনই তাকে অক্সিজেন দেওয়াটা জরুরি হয়ে পড়ে। কারণ এটা করোনা চিকিৎসার মূল যে ব্যবস্থা সেটাই হলো, মূল যে চিকিৎসা সেটাই হলো অক্সিজেন ঘাটতি পূরণ করা। এই জন্য আমরা বলি যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। চিকিৎসকেরা বলছেন, করোনা সংক্রমণের মাত্রা বেশি হলে পর্যাপ্ত অক্সিজেন নিতে পারে না ফুসফুস। সেজন্য প্রোনিং বা ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন তারা। প্রোনিং কেউ যদি করে থাকে তাহলে ফুসফুসের মধ্যে এই অক্সিজেন এবং রক্তের একটি ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, যার কারণে রক্তে অক্সিজেনের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং শ্বাসযন্ত্র বিভিন্ন প্রকারের যে জটিলতাগুলো আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিশোধিত হয়ে থাকে সেইটার উন্নতি হয়ে থাকে। চিকিৎসকেরা বলছেন,
কোভিড-19 রোগীর জন্য সময়মতো অক্সিজেন নিশ্চিত করতে পারলে মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব। সময় মতো কেউ অক্সিজেন নিতে পারে তাহলে এই রোগীদের ক্ষেত্রে কোনোই সমস্যা হয় না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের 5 দিন থেকে পরবর্তী 3 দিন সড়কে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোভিড-19 সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঈদে সাধারণ মানুষের যাতায়াত সীমিত রাখার জন্য গণপরিবহন বন্ধের এই নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে নৌ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে ঈদের আগের 5 দিন ও পরের 3 দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া বাকি সব ধরনের সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান, ফেরিতে পারাপার বন্ধ থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, প্রজ্ঞাপনে আর কি বলা হয়েছে? এর আগেও আমরা দেখেছি যে গত ঈদেও গণপরিবহন যখন বন্ধ ছিল তখন কিন্তু বিকল্প উপায়ে মানুষ ঢাকা ছেড়ে অথবা শহর ছেড়ে বিভিন্ন জায়গায় তাদের গ্রামের বাড়িতে গিয়েছে। এবার সেগুলি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার কথা কি বলা হয়েছে কিনা সেখানে? অনিমেষ, এই মুহূর্তে আমরা আছি নৌ পরিবহন মন্ত্রণালয়। নৌ পরিবহন মন্ত্রণালয়তে ইতিমধ্যে একটি বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের শুরুতে আমাদের নৌ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আপনার ঈদের এই সময়টাতে তারা কোনো ধরনের পণ্যবাহী কোনো জাহাজ চলাচল করবে না। আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি কিন্তু নির্দেশনা অবশ্যই কিছু আজকে বাকি 2 দিনের মধ্যে জারি হবে। আমরা যেটা জানতে পেরেছি যে এই ক্যাবিনেট ডিভিশনে যে গত সোমবার যে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই গণপরিবহন এই সময় সীমিত রাখা, বন্ধ রাখার জন্য যাতে কোভিড-19 সংক্রমণের হার কমানো যায়। এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে বৈঠক চলছে সেখানে সিদ্ধান্ত আসবে যে এই সময় নৌ চলাচল করবে কিনা, যে পণ্যবাহী জাহাজ বন্ধের পাশাপাশি মানুষ যে যাতায়াত করার জন্য দক্ষিণাঞ্চলের মানুষ যে এর আগে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দক্ষিণাঞ্চলে ছুটে গিয়েছে, সেই বিষয়টা যেন নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয় কিন্তু এক্ষেত্রে একটি সিদ্ধান্ত নিবে যে রেল এই সময় এই টোটাল 9 দিন, ঈদের আগে 5 দিন, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন, এই 9 দিন রেলপথ মন্ত্রণালয়ের রেল বন্ধ থাকবে কিনা। আশা করছি যে আমরা আজকের মধ্যেই প্রত্যেকটি মন্ত্রণালয় ভিন্ন ভিন্ন ভাবে এই সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে সড়কপথ মন্ত্রণালয় বিআরটি এর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছে এক্ষেত্রে একটি অফিস অর্ডার জারি করার জন্য, যাতে সড়ক পরিবহনের যে কোনো ধরনের এই 9 দিনের কোনো ধরনের বাস বা অন্য কোনো গণপরিবহনের কোনো যেন ব্যবস্থা না থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। অনিমেষ, হাসিব, আরেকটি বিষয় জানতে চাই, আপনি গণপরিবহনের কথা বলছিলেন যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে, কিন্তু যেটি ছোট যানবাহন, প্রাইভেট কার বা মাইক্রোবাস, সেইগুলির ব্যাপারে নির্দেশনা কি দেওয়া হয়েছে? দেখেন, আমরা এই বিষয়ে এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি নিয়ে পরিষ্কার না, কারণ কিছুক্ষণ আগে যখন আমরা এই কাগজটি পেয়েছি সেখান থেকেই আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। পরবর্তীতে আগামীকালকে আমরা যেটা জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা, সেখানে সব বিষয়গুলো নিয়ে একটি আলোচনা হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে যে এই যে প্রাইভেট কার, মাইক্রোবাস বা অন্যান্য যে পরিবহনগুলো আছে সেগুলা চলবে কিনা। আমরা আশা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের পর এই বিষয়টা আমরা নাসির মাহমুদ শাহ আমরা সেদিকে নজর রাখবো। আগামীকাল সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা হয়তো জানতে পারবো। যাচ্ছি পরের খবরে। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। দুপুরে নগরীর খ্রিস্টান কবরস্থানে নিজের ঠিক করা স্থানেই সমাহিত করা হয় তাকে। তার আগে সিটি চার্চে প্রিয় কণ্ঠশিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। বিদায় বেলায় সবার অনুভূতিতে ছিল প্রিয়জন হারানোর বেদনা। জীবদ্দশায় 8টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীকে সম্মাননা জানাতে রাষ্ট্রীয় পদক দেওয়ার দাবি জানিয়েছেন ভক্ত শ্রোতারা। পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নেয়া প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে তাই শোকে কাতর সবাই। উনি আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন এবং ওনার আমাদের মাঝে অনেক উপকার আছে, অবদান আছে। বিশেষভাবে প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন থাকবে, যেটা উনি অনেকগুলো বিখ্যাত গান গেয়েছেন, যেন এই গানগুলো যেন বেঁচে থাকে অবশ্যই। এবং শেষ বিদায়ের আগে রাজশাহীর সিটি চার্চে অনুষ্ঠিত হয় এন্ড্রু কিশোরের শেষকৃত্যের ধর্মীয় আচার অনুষ্ঠান, যা পরিচালনা করেন তারই পছন্দের পুরোহিত। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। শেষবারের মতো ভালোবাসা জানাতে গিয়ে প্রিয় এই শিল্পীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান সর্বস্তরের মানুষ।
আমরা সরকারের কাছে তুলে ধরবো 2100 পদক থেকে শুরু করে দাদাকে যাতে এগুলোর ব্যবস্থা করা হয়। দাদার প্রাপ্য এটা, ব্যবস্থা করবে কেন, এটা প্রাপ্য দাদা, কারণ এরকম লিগের 1000 বছরে একটা জন্মগ্রহণ করে না। এন্ড্রু কিশোরের স্মরণে সঙ্গীত বিদ্যালয় এবং প্রতিবছর সঙ্গীত উৎসব আয়োজনের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। এন্ড্রু কিশোরের নামে একটা সঙ্গীত বিদ্যালয় করব, আর এন্ড্রু কিশোরের নামে প্রতি বছর সঙ্গীত উৎসব করব। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে 6 জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্রের গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে ঘরে বসে অফিসের কাজ করায় বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, রিমোট লগইনের মাধ্যমে ঘর থেকে অফিসের নেটওয়ার্কে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে হ্যাকিংয়ের ঝুঁকি। এখন দিনে 20টিরও বেশি সাইবার অপরাধের অভিযোগ পাচ্ছে ডিএমপির সাইবার অপরাধ বিভাগ। দেশে করোনা শনাক্ত হয়েছে 1,90,000 মানুষের। সংক্রমণ রোধে অনেক প্রতিষ্ঠান গত মার্চ থেকে কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ দিয়েছে। এতে রিমোট লগইন অর্থাৎ ঘরে বসে অফিসের নেটওয়ার্কে সংযুক্ত থেকে কাজ সারেন তারা। এখন সীমিত পরিসরে অফিস খুললেও এ ব্যবস্থাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রিমোট লগইনের বিষয়ে অনেকেরই ভালো ধারণা নেই। এতে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি, কারণ সিস্টেম হ্যাক করতে এমন সুযোগের অপেক্ষাতেই থাকেন হ্যাকাররা। সাইবার নিরাপত্তা সম্পর্কে কম জ্ঞান থাকা কর্মীদের টার্গেট করে হ্যাকাররা ওই ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও ক্ষতি করছেন। বিভিন্ন ধরনের দুর্বলতার মাধ্যমে, ফর এক্সাম্পল, সেখানে যদি কেউ একটা লিঙ্ক পাঠায়, কোনো ধরনের একটা পার্সনকেও যদি টার্গেট করে সাইবার ক্রিমিনালরা, সেই পার্সনের মাধ্যমে শুধু সেই পার্সনের ক্ষতি করতে পারবে না, তারা কিন্তু সেই পার্সনটা বা ভিকটিমটা যে প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরও ক্ষতি করতে পারবে। এদিকে বিআইডিএস-এর তথ্য মতে করোনার কারণে এ পর্যন্ত কাজ হারিয়েছেন 13% মানুষ, আর বেতন কমেছে 25% চাকরিজীবীর। এই সুযোগে সক্রিয় হচ্ছেন সাইবার অপরাধীরা। ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে গা ঢাকা দিচ্ছেন তারা। বন্ধ করে দেয়া হচ্ছে সেই ওয়েবসাইট ও ফেসবুক পেজ। করোনার মধ্যে তো আমাদের আর কাজকর্ম না, আমরা স্টুডেন্ট মানুষ। দেন আমি ভাবলাম যে একটা ইন্টারনেটে কিছু করা যায়। 10-15 হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট করি ওয়েবসাইটে, আর্ন আসছে, কিন্তু আমি যখন টাকা উইথড্র দিয়েছি এমন সময় তারা ওয়েবসাইট অফ করে দেয়। মালিক হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ থেকে লিভ নিছে, এখন তাদের কোনো খোঁজ বা পাত্তা পাওয়া যেতেছে না। করোনার কারণে মানুষের ঘরে থাকায় বাড়ছে সাইবার অপরাধ। সরাসরি দিনে 8 থেকে 10টি অভিযোগ এলেও ফেসবুক এবং অ্যাপের মাধ্যমে আসছে আরও বেশি অভিযোগ। এসব অভিযোগের মধ্যে রয়েছে আইডি হ্যাকিং, পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা। অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ বিভাগ। আমাদের এখানে ফিজিক্যালি এসে কমপ্লেন করছেন প্রতিদিন প্রায় 8-10 জন। আইডি হ্যাকেরও প্রচুর অভিযোগ আমরা পাচ্ছি, আর অভিযোগগুলির মেরিট অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এদিকে আইডি হ্যাকিং সহ যে কোনো সাইবার অপরাধ রোধে সচেতনতামূলক প্রচারণা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দফা বন্যায় নাকাল দুর্গতরা। দীর্ঘদিন কাজ না থাকায় সবচেয়ে বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শুকনো খাবার, গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বাড়ছে প্রতিদিনই। এদিকে পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে গুরুত্বপূর্ণ অনেক রাস্তা। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন জায়গায়। নীলফামারীর ডিমলার শতাধিক পরিবার ভিটেমাটি, আবাদি জমি হারিয়ে উঁচু স্থানে ও বাঁধে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া এসব পরিবারের মাঝে কোনো ত্রাণ না পৌঁছায় চরম বিপাকে রয়েছে ওই সব মানুষ। গাইবান্ধায় পানিবন্দী হয়ে পড়েছে 1,20,000 মানুষ। লালমনিরহাটে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও খাদ্যের সংকট। জামালপুরের দেয়ানগঞ্জে পানি ঢুকে সরকারি দপ্তর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে ধরলা নদীর পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম ভুরুঙ্গামারী মহাসড়কের চণ্ডীপুর এলাকায় 3টি স্থানে পানি উঠেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও যে কোনো মুহূর্তে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানি আসি তো রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ঘর দুয়ার তো তলে গেছে, ওগুলো আবার ঠিক করলাম, আবার নতুন করে পানি এসেছে, আবার নতুন করে ঠিক করতে হবে। গরু বাছুর ছিলে মনে করো বান্ধব নিয়ে যাওয়াই যে বাড়ির পল থাকে, তার খাদ্যর খুবই অসুবিধে। খাওয়া দাওয়ার কষ্ট, ভাত খাই তরকারি নাই। বন্যায় সুনামগঞ্জের 11টি উপজেলা তলিয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের। হাওর ভরে থাকায় ঘরবাড়ি থেকে পানি নামতে পারছে না। কবলিতদের অভিযোগ, শুধু আশ্রয় কেন্দ্রেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে।
এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং শুরু হয়েছে। আমরা করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সেই ব্রিফিংয়ে সরাসরি চলে যাচ্ছি। নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ৭৯টি পরীক্ষাগারের পরীক্ষা চলমান আছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪,৩০৮টি। পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায় ১৪,২০০টি নমুনা, দুঃখিত ১৪,০০২টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯,৮০,৪০২টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা বিবেচনায় সুস্থতার হার ৫৪.২৫%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২,৪৫৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। যারা মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় তাদের মধ্যে ২৭ জন পুরুষ, ৬ জন নারী। এ পর্যন্ত ১,৯৪০ জন পুরুষ এবং ৫১৭ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৮.৯৬% এবং নারী ২১.০৪%। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 0 থেকে ১০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ ৩ জন, ৪১ থেকে ৫০ ৫ জন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৭ জন, ৭১ থেকে ৮০ ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ২ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে শতকরা হার 0 থেকে ১০ বছরের মধ্যে 0.65%, ১১ থেকে ২০ বছরের ১.১৪%, ২১ থেকে ৩০ বছরের ৩.09%, ৩১ থেকে ৪০ ৭.08%, ৪১ থেকে ৫০ ১৪.৪৯%, ৫১ থেকে ৬০ ২৯.৭১% এবং ৬০ ৪৩.৮৩%। ২৪ ঘন্টায় বিভাগ ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা: ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ৭ জন, রাজশাহী ২ জন, খুলনা বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা: ঢাকা বিভাগে ১,২২৪ জন, চট্টগ্রাম বিভাগ ৬৩৩ জন, রাজশাহী বিভাগে ১২৭ জন, খুলনা ১৩৮ জন, বরিশাল ৮৯ জন, সিলেট ১১০ জন, রংপুর ৮০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৬ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৭ জন এবং বাড়িতে ৬ জন। হাসপাতালে শয্যা সংখ্যার তথ্য: ঢাকা মহানগরীতে যে সাধারণ শয্যা আছে তাতে ভর্তিকৃত রোগী আছেন ২,০২৭ জন এবং শয্যা খালি আছে ৪,২৭৮টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় ভর্তি আছেন ১০৯ জন এবং আইসিইউ শয্যা খালি আছে ৩৩টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ৩০৭ জন এবং শয্যা খালি আছে ৩৫০টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন ২০ জন এবং শয্যা খালি আছে ১৯টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন ১,৮০২ জন এবং শয্যা খালি আছে ৫,৯০০টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন ৭৬ জন এবং শয্যা খালি আছে ১১৭টি। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা ১৪,৬৬৪টি, রোগী ভর্তি আছে সাধারণ শয্যায় ৪,১৩৬ জন এবং শয্যা খালি আছে ১০,৫২৮টি। আইসিইউ শয্যা সারা দেশে ৩৭৪টি, রোগী ভর্তি আছেন ২০৫ জন এবং শয্যা খালি আছে ১৬৯টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১,২৭৯টি, হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা ১৫৮টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা ১১৫টি। করোনা বিষয়ক ওয়েবসাইট করোনা সেভার বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এর করোনা গেলে করোনা বিষয়ক অভিযোগ প্রেরণের একটি লিঙ্ক দেওয়া আছে। যে কোনো অভিযোগে আপনারা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। ২৪ ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে ৯৪৯ জন, ২৪ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৭৪৫ জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে ৩৯,০৮০ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২১,২১৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭,৮৬৪ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২,৫২৫ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন ৪,৮৩০ জন। গত ২৪ ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২,৯৩১ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩,৩৯,৫৯৩ জন।
বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,237 জন। কোভিড-19 বিষয়ক সুরক্ষা সামগ্রী যা মজুদ আছে, এখানে একটি কম্বিনেশন বা সংযুক্ত অনেক দপ্তরেরই মিলে সর্বমোট এই মজুদের পরিমাণটি, যেটা হলো WBERPP, GRS, CMSD এবং ICRA। বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস আছে 11,40,242টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 19,18,718টি, PPE 11,10,044টি, ফেস শিল্ড এবং গগলস 7,12,115টি। এই তথ্য পাওয়া গেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালে। এই পোর্টাল আপনারা যে কেউ দেখতে পারেন। হটলাইনে ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 1,24,303টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,65,17,651টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ কার্যক্রম চলমান এবং এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন 16,485 জন। 24 ঘন্টায় যুক্ত হয়েছেন আরো 4 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম চলমান আছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,273 জন, সকল স্থল বন্দরে 271 জন এবং 2টি সমুদ্র বন্দরে 169 জন। 1,713 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,56,601 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 33,095 জন। এ পর্যন্ত শনাক্ত 11,96,651 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় 642 জন এবং এ পর্যন্ত 29,900 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,96,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,29,64,809 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 3,634 জন এবং এ পর্যন্ত 5,70,288 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 14 জুলাই 2020। এই ছিল তথ্য। শেষ করব, তবে সবারই সুস্থতা কামনা করি এবং সুস্থ থাকবার জন্য এই করোনা প্রতিরোধের জন্য আমাদের যা যা সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত আমরা যেন সেগুলো নেই। সবাই সঠিকভাবে মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং জনসমাবেশ এড়িয়ে চলি। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছি তারা যেন বেশিভাবে সচেতন এবং সতর্ক থাকি, কারণ করোনা রোগে যারা অসংক্রামক ঝুঁকিতে ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, তাদের জন্য ঝুঁকি বেশি। কাজে আপনারা সতর্ক থাকবেন, নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং সবগুলো প্রতিরোধের সবগুলো নিয়ম মেনে চলবেন। প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রত্যেকেই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা টাটকা শাকসবজি ফলমূলের মধ্যে পাওয়া যায়, জিঙ্ক সমৃদ্ধ খাবার যেটা আমিষ জাতীয় খাবার থেকে পাওয়া যায় এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য আমরা যেন খাবারের তালিকায় রাখি। তেল, চর্বি এবং চিনি সীমিত পরিমাণে গ্রহণ করি এবং সব ধরনের মাদক থেকে দূরে থাকি। ধূমপান এবং তামাক ও তামাক জাতীয় যে কোনো পণ্য পরিহার করা দরকার সুস্বাস্থ্যের জন্য। যারা ধূমপায়ী তাদের জন্য করোনা ঝুঁকি বেশি এবং করোনা আক্রান্ত হলে ধূমপায়ীদের জন্য এই রোগের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি। কাজে সবাই নিয়মগুলো মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ সরাসরি শুনছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং। বন্যায় সুনামগঞ্জের 11টি উপজেলা তলিয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের। হাওর ভরে থাকায় ঘরবাড়ি থেকে পানি নামতে পারছে না। কবলিতদের অভিযোগ, শুধু আশ্রয় কেন্দ্রেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে। সীমানায় মেঘালয় পাহাড়, প্রতি বছর এখান থেকে ধেয়ে আসে পাহাড়ি ঢল। পরিবেশবিদরা বলছেন, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে অপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে পাহাড়ি বন। এতে ভারী বৃষ্টির পানি বিনা বাধায় সরাসরি চলে আসছে ভাটিতে থাকা সুনামগঞ্জে। প্লাবিত হচ্ছে হাওড় সহ বিস্তীর্ণ এলাকা। তবে এবার একটু ব্যতিক্রম। গত 15 দিনে পাহাড়ি ঢল নেমেছে 2 দফা। হাওর উপচে পানি ঢুকেছে লোকালয়ে।
পানিবন্দী বিশম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও ছাতক সহ 11 উপজেলা। তবু ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়নি অনেকে, তাই পাচ্ছে না ত্রাণ। পানি গদ্দর ভাঙে নিচে খাবার ঘর পুরো তার আন্দা কষ্ট। খাবার দিতে তো আসে না। ওই যে যারা যারা স্কুল আছে তার নামে দেয়া যাইতেছে, ধরুন চিরা হইতেছে, মুড়ি দিতেছে। প্রাণে এই চিরা দিছে, মুড়ি দিছে, এই গুড় দিছে, আর এই মোম দিছে, মেজ দিছে। বাঁচবার লেগে তো স্কুলে আসছি, আর কি করা, মন গরুর বাসায় নিছে গা। বাস্তবিকটা হারিয়ে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে এসেছেন, কিন্তু করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মানার উপায় নেই। তারা শুকনো খাবার পেলেও রয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির যুগ যুগে কিছু করা যায় না, খালি বসে তাহলে ঘরে পানি, কোনোবাই বাইরে যায়, বৃষ্টি বান মেঘ বৃষ্টিতে লেগে চলাফেরা করেন, যেন স্কুলে খাই ঘুমাই। খাবার পানি মনোরঞ্জন আমরা 5 লিটার পানির মধ্যে 2টা গুলি মিশাইতে আমরা খাই। বানভাসীদের আশ্রয় কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, সহায়তা দিতে কবলিত 1,69,000 পরিবারের তালিকা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্লাবিত এলাকার লোকজনকে আমরা নেওয়ার জন্য সকল ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। এর পাশাপাশি ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কাছে এই জেলার 1,59,000 পরিবারের জন্য 10 কেজি হারে বিশেষ ভিজিয়ে বরাদ্দ চলে এসছে এবং সেটি তালিকা তৈরি কাজ চলছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। করোনাকালে বরিশালের হাসপাতালগুলোই কমেছে পানি ও বায়ুবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল বছরের তুলনায় এবছর শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে রোগী কমেছে 70 থেকে 80%। অনেক রোগীর অভিযোগ, করোনার কারণে সাধারণ রোগের সেবা মিলছে না। তবে চিকিৎসকেরা বলছেন, করোনা সংক্রমণের ভয়ে খুব বেশি অসুস্থ না হলে মানুষ হাসপাতালে আসছেন না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। প্রতিদিন এই হাসপাতালে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানি ও বায়ুবাহিত নানা রোগে আক্রান্ত অন্তত 1,500 রোগী ভিড় করত। অথচ করোনার প্রভাবে অনেক দিন ধরে 150 রোগীও হচ্ছে না বলে জানান চিকিৎসকরা। আর বিভিন্ন রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা 2,000 থেকে নেমেছে 500-তে। আউটডোরের চিকিৎসা সেবা নিতে আসছে একটু কম, সেভ করার জন্য তারা মনে করছে বাসায় বসে চিকিৎসা দিলে হয়তো ঠিক হয়ে যাবে। এই সব সময় 1700, 1800, 1900 রোগী ভর্তি থাকতো, এখন গড়ে 600-700 রোগী ভর্তি থাকে। এ বিষয়ে রোগীদের অভিযোগ, হাসপাতালগুলোতে এখন সাধারণ রোগের স্বাস্থ্যসেবা মিলছে না। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা সংক্রমণের ভয় আর সামাজিক সচেতনতা বাড়ায় খুব বেশি অসুস্থ না হলে এখন আর কেউ হাসপাতালে আসছেন না। অনেকটাই ভয় এবং অনেকটা ট্রান্সফারের অভাব এবং খুব অসুস্থ রোগী ছাড়া এখানে কেউ আসতেছে না। আর যারা আসতেছে সবাই কিন্তু করোনা সাসপেক্ট এখানে পরীক্ষার জন্য আসতেছে এবং তাদের মধ্যে অনেকেই ভর্তি হচ্ছে খারাপ অবস্থা। একই চিত্র বরিশালের ডায়রিয়া সহ সংক্রামক ব্যাধির চিকিৎসালয় বরিশাল সরকারি জেনারেল হাসপাতালের। কর্তৃপক্ষ বলছেন, 100 বেডের এই হাসপাতালে গত বছর এপ্রিল-জুন মাসে যেখানে প্রতিদিন গড়ে 145 রোগী ভর্তি থাকতেন, সেখানে এখন 20 জন রোগীও নেই। করোনা রোগী আসে পরীক্ষা নিয়ে করতে, সেই জন্য এই রোগীগুলি হাসপাতাল ক্যাম্পাসে ঢুকতেও অনেক প্রকাশ করতেছে। প্রায় 20% রোগী আছে আর 80% রোগী নেই, ডায়রিয়া এবং শ্বাসজনিত রোগী। বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এপ্রিলে। করোনার ভীতি কাটিয়ে রোগীদের হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রায়পুরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এমপি পাপুলের সহযোগীরাই চালিয়েছেন হামলা। তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের রায়পুরার খাসেরহাট আওয়ামী লীগ কার্যালয়ে 11 জুলাই রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। আশপাশের বাড়িঘরেও চালানো হয় হামলা ও লুটপাট। স্থানীয়দের অভিযোগ, কুয়েতে গ্রেপ্তার এমপি শহীদ ইসলাম পাপুলের পক্ষ না নিয়ে তার বিচার চাওয়ায় ঘটেছে হামলার ঘটনা, যার নেতৃত্ব দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন। তাকে প্রধান আসামি করে মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।
আমাকে অস্তিত্ব নাই লড়ি না মায়ের দই অফিস একে একে 3বার মারছে খাঁচার বাজারে প্রকাশ্যে অফিস কুবাইছে এমপি টাকা পয়সার জোরই তো আমাকে এরকম আবার এর আগেও আমাকে অফিস একটা ভাঙছে আমাকে বাজারও কোনো মানুষের এই ঘর ভাড়া দিতেও আমাকে দেয় নাই। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলামের ইন্ধনে হয়েছে হামলা, দেয়া হচ্ছে নানান হুমকিও। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পাপুল সাহেব যদিও এখন কুয়েতে উনি গ্রেপ্তার হয়ে আছেন, ওনার ওয়াইফ বাংলাদেশে আছেন, তাদের ইন্ধনে কিছু সংখ্যক আমাদের কর্মী বাহিনীর মাধ্যমে এই যোগাযোগের মাধ্যমে ওনাদের অর্থে ওনাদের টাকা পয়সায় এই আলতাফ মাস্টার সাহেব এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। তার এই অত্যাচার থেকে মানুষ যদি মুক্তি না পায়, আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট চেষ্টা করছে যে আমি আরও সজাগ এবং সচেষ্ট হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো। এ নিয়ে কথা বলতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। আর পুলিশ বলছে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই ঘটনায় মামলা হয়েছে, আমরা 2টা মামলা নিয়েছি। পরিস্থিতি আমাদের অনুকূল, ওখানে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। আসামি গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা অভিযান পরিচালনা করছি। মানব ও অর্থ পাচারের অভিযোগে 6 জুন কুয়েতে আটক হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটিকে 1-0 গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় লড়াইয়ে টিকে থাকলো ফ্র্যাঙ্ক ল্যাপার্ডের দল। স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই চলে 2 দলের আক্রমণ। টিম ক্রালের দক্ষতায় প্রথমবার ব্যর্থ হয় জিরুদের প্রচেষ্টা, তবে প্রথমার্ধের বাড়তি সময়ে তার গোলেই এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল স্বাগতিকদের, কিন্তু তাতে ব্যবধান বাড়েনি। 36 ম্যাচে 19 জয় ও 6 ড্রয়ে 63 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ দ্য ব্রুজ। অন্যদিকে সিরিয়াতে নিজেদের মাঠে গোল উৎসব করেছে আটলান্টা। ব্রেসিয়াকে উড়িয়ে দিয়েছে 6-2 গোলে। ম্যাচ শুরুর 2 মিনিটেই গোলের খাতা খোলেন মারিও। 6 মিনিটের সমতায় আসে ব্রেসিয়া। বিরতির আগে পরে মিলিয়ে আরও 5 গোল আসে আটলান্টার খাতায়। শেষ সময়ে নিকোলাসের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলেই মাঠে ফিরবে ক্রিকেট, অনেকদিন ধরেই কথা বলে আসছে বিসিবি। তবে দিনক্ষণ ঠিক করতে পারছে না বোর্ড। আগস্টে ঢাকা প্রিমিয়ার লিগ পুনরায় শুরু করতে বিসিবির উচ্চ মহলে দাবি তুলেছে ক্রিকেটাররা। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, খেলা মাঠে ফেরাতে আগ্রহী বিসিবি, কিন্তু এখনই তারিখ ঠিক করা সম্ভব নয়। চ্যালেঞ্জটা সবার আগে নিয়েছে ইংল্যান্ড উইন্ডিজ। করোনা পরবর্তী পরীক্ষায় ক্রিকেটে ফেরার বার্তা পেয়েছে বাকিরা। অন্যরা যখন মাঠে ফিরেছে, তখন করোনা পরিস্থিতি ভারত আর বাংলাদেশকে খোলসবন্দি করে রেখেছে। বিসিসিআইয়ের ভাবনা কেবলই আইপিএল, অন্যদিকে বিসিবি এখনও পরিকল্পনা ছকে ঘুরপাক খাচ্ছে। কোচিং স্টাফের সঙ্গে ক্রিকেটারদের অনলাইন আলোচনা চলছে। নিয়মিত কথাবার্তায় মুশফিক মুমিনুলরা মানসিকভাবে হয়তো চাঙ্গা থাকতে চেষ্টা করছেন, কিন্তু মাঠে না ফিরে এসব আয়োজনের সফলতা কম। সুসময় কবে আসবে আর মাঠে কবে নামা হবে, সেই অনিশ্চয়তা সঙ্গী করে দিন পার করছে সবাই। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বিসিবিও সাহসী পদক্ষেপ নিতে পারছে না। উপযুক্ত সময়ের অপেক্ষার কথা বলছে বারে বারেই। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ম্যাচটা দেখেছি, খুবই ভালো লেগেছে, কারণ অনেকদিন পর লাইভ ক্রিকেট দেখতে পারলাম এবং টেস্টের রেজাল্ট হয়েছে, তো খুবই ভালো লেগেছে। এবং একটু আপসেট তো ছিলাম, যেহেতু বাংলাদেশ খেলার কথা ছিল, অনেকগুলো ম্যাচ খেলতে পারিনি। তারপরেও এই টেস্টটা একটু মনোযোগ বেশি ছিল, যেহেতু অনেকগুলো নতুন নিয়ম ছিল। তারপরে পরে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। বাস্তবতা স্বীকার করে ক্রিকেটারদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। সেজন্য আগস্ট থেকে ক্রিকেট ফিরলে স্বার্থ রক্ষা হবে সবার। আমরা সবকিছু রেডি আছে, আপনার কোচ, ট্রেনার, ফিজিও, তার মধ্যে মনে করেন যে আমাদের মাঠ, জিমনেশিয়াম, ইনডোর, এবং জাস্ট আমরা ওয়েট করছি, আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের সিচুয়েশনটা একটু ভালো হোক। তো একটু ভালো হলেই আমরা প্র্যাকটিসে নেমে যাব, কারণ গত 3-4 মাস থেকে প্লেয়াররা কিন্তু মাঠে যেতে পারছে না, কোনো খেলায় তারা ইনভলভ না। সো আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ওদেরকে মাঠে আনা। সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। সরকারের সবুজ সংকেত পেলেই ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরার লক্ষ্য বিসিবির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনামুক্ত মাশরাফি বিন মুর্তজা।
শনাক্ত হওয়ার 24 দিন পর সুস্থ হওয়ার খবর দিলেন টাইগার তারকা। বাসায় চিকিৎসা নিয়েই সেরে উঠেছেন তিনি। ছোট ভাই মুরসালিনের রিপোর্টও নেগেটিভ এসেছে, তবে স্ত্রী সুমনা হক এখনও করোনা পজিটিভ। পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন রোববার, একদিন পর রিপোর্ট পেয়েছেন। এরপরই ফেসবুক পেজে করোনা নেগেটিভ হওয়ার খবর নিশ্চিত করেন মাশরাফি। এই পুরো সময়ে যারা পাশে ছিলেন, দোয়া করেছেন এবং নানাভাবে খোঁজখবর নিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নড়াইল এক্সপ্রেস। স্ত্রী সুমনা হকের রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ আছে, তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ম্যাশ। যারা আক্রান্ত হয়েছেন সবাইকে সাহস রাখার পরামর্শ দিয়েছেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক। পাশাপাশি সবাইকে নিয়ম মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন আরও একবার। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।